মতিউর রহমান অথবা বেনজির ধরেন কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা লুট করেছে, কিন্তু সামিট গ্রুপ, এস আলম তো বিলিয়নস অফ ডলার লুট করেছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই যে প্রতি বছর রিপোর্ট করে 15 থেকে আমরা দেখলাম 2021 সাল পর্যন্ত সম্ভবত, তারা রিপোর্টে দেখিয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে 7 থেকে 8 বিলিয়ন ডলার পাচার হয় প্রতি বছর। তারপরে সুইজারল্যান্ডে আমাদের অ্যাকাউন্ট হোল্ডারদের সংখ্যা বাড়তেছে। গত বছর দেখলাম 5,500 লোকের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। দুবাইতে দেখলাম সাংবাদিকরা বের করেছে আমাদের 550 লোকের প্রায় তাদের নামে ওখানে প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজগুলো কোথায় কিনতেছে, কাদের টাকায় কিনতেছে? আপনি এদের নামে রিপোর্ট করবেন। এক মন্ত্রীর ব্যাপারে রিপোর্ট হয়েছে যে তার ওখানে 30-35টা প্রপার্টি আছে দুবাইতে, সে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। মানে যাদেরকে আপনার তদন্ত করা দরকার ছিল তাদেরকে আপনি পালানোর সুযোগ করে দিচ্ছেন, ব্যাংক থেকে টাকা তুলে ফেলবার সুযোগ করে দিচ্ছেন, সম্পত্তি আরেকজনের নামে ট্রান্সফার করার সুযোগ করে দিচ্ছেন, তারপরে সে নির্দ্বিধায় দেশ থেকে চলে যাচ্ছে। বর্তমান সময়ে ছাগলকাণ্ডের মতিউর রহমান, বেনজির এবং জেনারেল আজিজ সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখেন, বিষয়টা তো আসলে লুটেরার ব্যাপার আর কি, মানে গভর্নেন্স না থাকা, সুশাসন না থাকার যে সংকট বাংলাদেশে, এবং সেটা শুধু বর্তমান সময়ে না, সবসময় এটা ছিল। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে দুর্ভিক্ষের উপরে গবেষণা করে, এবং তার গবেষণার একটা অন্যতম অনুষঙ্গ গিনিপিগ স্টাডি ছিল 72 থেকে 74-75 সালে যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রথম আমলে বাকশালের সময় যে দুর্ভিক্ষ হয়েছে, এই দুর্ভিক্ষের গবেষণা করে। অতএব দেখেন লুটপাটগুলো কেন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমরা যেভাবে দেখেছি, আওয়ামী লীগের প্রথম শাসন আমলে দেখেছি, আমাদের জন্য ত্রাণের সম্পদ আসছে, চাল, ডাল, রুটি, হাবিজাবি বিভিন্ন জায়গা থেকে আসছে দুনিয়াতে। আওয়ামী লীগের নেতারা এগুলো বিক্রি করে দিয়েছে। কলকাতা বন্দরে নোঙ্গর করতে দেয়নি, মানে চিটাগাং বন্দরে নোঙ্গর না করে কলকাতা নিয়ে এটা বিক্রি করে দিয়েছে। সো বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে কার আমলে, কেন হয়েছে, অমর্ত্য সেন এটা গবেষণা করে দেখিয়ে দিয়েছে। ঠিক একই প্রসেস আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে এখন একটা নীরব দুর্ভিক্ষ চলছে, এটার মূল কারণ হচ্ছে আওয়ামী লুটপাট। আওয়ামী লুটপাটের অনেকগুলো স্টাইল আছে। একটা হচ্ছে সে আপনাকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করছে, সম্পদ যেটা সমাজে আছে সেখান থেকে সেটা তুলে নিয়ে আসতেছে। যেমন ধরেন এস আলম কী করতেছে, এস আলম সারা দুনিয়াতে কোনো একটা ব্যাংকের মালিকানা একজন ব্যক্তিকে দেওয়া হয় না, যেখানে যাদের অর্থনীতি ভালো, ডেভেলপ কান্ট্রিতে, সেখানে সে শুধু একটা ব্যাংকের মালিকানা না, সে 8টা ব্যাংকের মালিকানা নিয়ে নিয়েছে। এবং কোন কোন ব্যাংকের মালিকানা, এশিয়ার সবচেয়ে সাকসেসফুল প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংক সে দখল করেছে, যেখানে পুঁজি সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি টাকা ছিল। এবং এই টাকাগুলো সে নামে বেনামে যত 2 নম্বর 9 নম্বর কোম্পানি করে করে টিনের দোকানের নামে আপনার 1200 কোটি টাকা ঋণ উঠাইছে, ময়দা মিলের নামে 900 কোটি টাকা ঋণ উঠাইছে, খুলনাতে গ্যারেজ দেখায় 800-900 কোটি টাকা, 1000 কোটি টাকা উঠায় ফেলছে। এইভাবে সে টাকা উঠায় বিদেশে লুটপাট করেছে, সিঙ্গাপুরে, দুবাইতে, পশ্চিম ইউরোপে, বিভিন্ন জায়গায় সে টাকা সম্পত্তি সরায় ফেলছে। অতএব এই যে লুট, এই লুটের সম্পত্তি, কুইক রেন্টাল, সামিট গ্রুপ বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে সরায় ফেলছে। সে এখন সিঙ্গাপুরে অনেক বড় ধনীদের একজন, ফোর্স ম্যাগাজিনে দেখলাম তার নাম আসছে এবার বড় ধনীদের একজন। ইউনাইটেড নেশনসের একটা কমিটিতে তাকে চেয়ার করা হয়েছে, কারণ সে প্রচুর চুরি করা টাকা তাদেরকে ডোনেট করেছে। তো এই লুটেরাদের এটা হলো একটা ছোট অনুষঙ্গ। মতিউর রহমান অথবা বেনজির ধরেন কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা লুট করেছে, কিন্তু সামিট গ্রুপ, এস আলম তো বিলিয়নস অফ ডলার লুট করেছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই যে প্রতি বছর রিপোর্ট করে 15 থেকে আমরা দেখলাম 2021 সাল পর্যন্ত সম্ভবত, তারা রিপোর্টে দেখিয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে 7 থেকে 8 বিলিয়ন ডলার পাচার হয় প্রতি বছর। তারপরে সুইজারল্যান্ডে আমাদের অ্যাকাউন্ট হোল্ডারদের সংখ্যা বাড়তেছে। গত বছর দেখলাম 5,500 লোকের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। দুবাইতে দেখলাম সাংবাদিকরা বের করেছে আমাদের 550 লোকের প্রায় তাদের নামে ওখানে প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজগুলো কোথায় কিনতেছে, কাদের টাকায় কিনতেছে? আপনি এদের নামে রিপোর্ট করবেন। এক মন্ত্রীর ব্যাপারে রিপোর্ট হয়েছে যে তার ওখানে 30-35টা প্রপার্টি আছে দুবাইতে, সে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। মানে যাদেরকে আপনার তদন্ত করা দরকার ছিল তাদেরকে আপনি পালানোর সুযোগ করে দিচ্ছেন,
ব্যাংক থেকে টাকা তুলে ফেলবার সুযোগ করে দিচ্ছেন, সম্পত্তি আরেকজনের নামে ট্রান্সফার করার সুযোগ করে দিচ্ছেন, তারপরে সে নির্দ্বিধায় দেশ থেকে চলে যাচ্ছে। অতএব মূল জায়গাটা হচ্ছে একটা অনির্বাচিত সরকার যখন তার কোনো জায়গাতে জবাবদিহিতা করতে হয় না, তখন সে যাচ্ছে তাই আচরণ করতে পারে। সে এসালমকে তার ক্যাশিয়ার বানায় ফেলছে, সারা দুনিয়াতে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে। অতএব এটার সমাধান হচ্ছে জনগণের রাষ্ট্র বানাইতে হবে। ভোটের মাধ্যমে জনগণ যেন রাষ্ট্রের ক্ষমতায় কে বসবে না বসবে সেটা সে নির্বাচন করতে পারে এবং তাকে সরাইতে পারতে হবে। এটার মধ্য দিয়ে হলো জবাবদিহিতা তৈরি হবে, আইনের শাসন তৈরি হবে। বিএনপি সম্প্রতি ভারতে চীনের সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে বলে খবর এসেছে, আপনি কি মনে করেন? দেখেন, সেটা তো আসলে বিএনপি ভালো বলতে পারবে, যে এটা তো একান্তই আসলে বিএনপির রাজনৈতিক নেতাদের জন্য প্রশ্ন। কিন্তু ঐতিহাসিকভাবে ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ভালো, তাই চায়না অবভিয়াসলি এখানে তার একটা নতুন সম্পর্কের জায়গা খুঁজছিল। বিএনপি সেই বিকল্প সম্পর্কের জায়গাটা তৈরি করে দিয়েছে। আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি ছিল, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার রাজনীতি, সেই রাজনীতিতেও একটা বিকল্প আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক গড়বার প্রশ্ন ছিল। তো সেক্ষেত্রে তারা ঐতিহাসিকভাবেই চায়নাকে স্পেস দিয়েছে, চায়নাও তাদেরকে সেই ফ্যাসিলিটেট করেছে, তাদের সুযোগ সুবিধা দিয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে, বড় বড় চুক্তি হয়েছে। আমাদের এই যে মৈত্রী যেটা কনভেনশন সেন্টার করে দিয়েছে, চীন বাংলাদেশ মৈত্রী সেতু করে দিয়েছে, অনেকগুলো এস্টাবলিশমেন্ট তারা ফ্রি করে দিয়েছে, বাংলাদেশকে তারা গিফট হিসেবে দিয়েছে। যদিও এই দখলদার সরকার নামটা পরিবর্তন করে এটা খুব অভদ্রতার পরিচয় দিয়েছে এগুলো করতে গিয়ে। তাই ঐতিহাসিকভাবে বিএনপির সাথে সম্পর্ক ভালো। চায়নার সাথে সম্পর্ক তাইওয়ান ইস্যুতে কিছুটা সংকটে পড়েছে, কোনো সন্দেহ নাই। গত টার্মে যে বিএনপি ক্ষমতায় ছিল, তারা আমেরিকার পরামর্শে একতরফাভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার একটা চিন্তা করেছিল এবং বাংলাদেশে তাইওয়ানের অ্যাম্বাসি, তাইওয়ানের তাইপেতে বাংলাদেশের ছোট বিজনেস সেন্টার এবং এখান থেকে ভিসা ইস্যু করা, এই বিষয়গুলো নিয়ে চায়নার মেইনল্যান্ডের সাথে একটা দ্বন্দ্ব তখন বিএনপি সরকারের তৈরি হয়েছিল। তো সেটা বিএনপি এখন কিভাবে রিজলভ করবে, তারা কি ওয়ান চায়না পলিসিতে চলে যাবে কি না, যে চায়না মনে করে তিব্বত আমার, হংকং আমার, তাইওয়ান আমার, এগুলোকে আলাদা রাষ্ট্র হিসাবে সে স্বীকৃতি দেবে না, কখনো এটা মেনে নেবে না। অতএব পশ্চিমাদের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সে অ্যালাইন করবে না চায়নার ওয়ান চায়না পলিসিতে সে যাবে, তার উপরে ভিত্তি করে বিএনপিকে ডিসাইড করতে হবে সে কোন পজিশনটা নেবে এবং সেটার উপরে ভিত্তি করবে বাংলাদেশের বিএনপির সাথে চীনের আগামী দিনের সম্পর্কের রূপটা কীরকম হবে। বাংলাদেশে ইসলাম ও বামপন্থীদের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? দুইটা রাজনীতি, ধর ইসলাম না, ইসলামপন্থী রাজনীতি আকারে আমি কথা বলার চেষ্টা করতেছি। ইসলাম তো সব মানুষের ধর্ম, 90% লোকের ধর্ম, একটা বড় ধর্ম, বড় আলোচনা। আমার মনে হচ্ছে ইসলামপন্থী রাজনীতি আর বামপন্থী রাজনীতি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যেটা আমরা আমাদের দলের ঘোষণাপত্রে বলেছি, যে আমরা মতাদর্শিক রাজনীতি করব না। আমাদের কাছে মনে হয়েছে মতাদর্শিক রাজনীতি, ইসলাম এবং ইসলামপন্থী রাজনীতি দুটো ডিফারেন্ট জিনিস কিন্তু। অতএব ইসলামপন্থী রাজনীতি এবং বামপন্থী রাজনীতি, দুইটা রাজনীতিকে বলেছি যে আমরা এরকম পন্থার রাজনীতি করব না, কারণ এই ডক্ট্রিনাল পলিটিক্স সমাজকে বিভাজিত করে, যে কারণে আমরা ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির বিপক্ষে। সেখানে যে জামাত করে, যারা জামাত ইসলামী আছে, তাদের সংবিধানে কিন্তু বলা আছে তারা একটা সেকুলার ইন্ডিয়া দেখতে চায়, তারা ইন্ডিয়াকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দেখতে চায়, মাযহাব নিরপেক্ষ রাষ্ট্র, ফেরকাবাজে নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দেখতে চায়। তো সে ওইখানে কেন এটা দেখতে চায়? কারণ সে হিন্দুত্ববাদী রাজনীতির কারণে সে মনে করছে তার অধিকার ভুলুণ্ঠিত হবে। ঠিক একইভাবে এই পন্থার রাজনীতি, ডক্ট্রিনাল পলিটিক্স, মূলধারার জনগোষ্ঠীকে বিভেদের মধ্যে ফেলে দেয়, দূরত্ব তৈরি করে দেয়। তাই আমরা মনে করেছি যে বিভেদ বিভাজনের মূল জায়গা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আর হচ্ছে ধর্ম। অতএব মুক্তিযুদ্ধ এবং ধর্মকে আমরা বলেছি রাজনীতির মধ্যে নিয়ে আসবো না, কিন্তু সম্মানের জায়গায় রাখবো এবং এই দুই জায়গা থেকেই, মূল্যবোধের জায়গা থেকে, যেখান থেকে আমাদের অনুপ্রেরণা নেবার সুযোগ আছে, সেই জায়গাতে আমরা অনুপ্রেরণা নিব। এবং ধর্মীয় মূল্যবোধ থেকে তো আমি তো আলাদা না, আমি রাজনৈতিক কর্মী, কিন্তু আমি তো রাজনীতি যখন করি আমি তো আমার মুসলমানিত্বকে বাসায় লকআপে চাবি দিয়ে আটকায় রেখে আসি না, আমি মুসলমানই থাকি। ব্যক্তিগতভাবে আমি অন্যায়ের প্রতিবাদ কেন করি? নাগরিক দায়িত্ব হিসাবে করি, আমার মুসলমানিত্বের কারণে আমি করি,
কারণ আমি মনে করি যে হকের পক্ষে কথা বলাটা আমার আমার দায়, ন্যায্যতার জন্য কথা বলা, মজলুমের হয়ে কথা বলাটা এটা আমার দায়, আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু এটা দিয়ে আমি রাজনীতি করব না, কিন্তু এখানে এই মূল্যবোধ থেকে আমি অনুপ্রাণিত হই। এই জন্য আমরা মনে করি যে জায়গাটা বিভাজন তৈরি করে জনগণের মধ্যে, সমাজের মধ্যে, সেই জায়গাতে আলাদা করে রেখে তাকে সম্মানের জায়গায় রেখে দেওয়া দরকার যারা যারা এটা করতেছেন। কিন্তু যারা এই রাজনীতি করতে চান তাদের রাজনীতি করার অধিকারে আমরা বিশ্বাস করি। আমরা কোনোদিন ক্ষমতায় আসলে বামপন্থী রাজনীতিও নিষিদ্ধ করব না, ইসলামপন্থী রাজনীতিও নিষিদ্ধ করব না, কখনো করব না এটা। কারণ এটা করবার অধিকার তার থাকতে হবে। আমি করছি না, এটা আমার পলিসির কারণে। যেমন মহল্লাতে ধরেন একটা চালের দোকান আছে, আপনি চাইলে আর একটা চালের দোকান দিতেই পারেন। এখন আমি চালের দোকান দিব না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আটার দোকান দিব। কিন্তু চালের দোকান যদি কেউ দিতে চায় তার দেবার অধিকার থাকতে হবে। তাই বাম এবং ইসলামপন্থী রাজনীতির এই জায়গাটা, তাদের অধিকারের জায়গাটার যেমন স্বীকৃতি আছে, কিন্তু আমরা কৌশলগত কারণে আমরা মনে করছি বাংলাদেশের জনগণের সমস্যা সমাধানের যে রাজনীতি, এটাই সবচেয়ে প্র্যাগম্যাটিক পলিটিক্স বাংলাদেশে, এবং সেই রাজনীতিটাই আমরা করবার চেষ্টা করছি।